আমরা ঘোষণাই করে দিচ্ছি যে এটা দ্বিতীয় স্বাধীনতা। দ্বিতীয় স্বাধীনতার যেমন একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেমনি একটা ভবিষ্যৎও থাকবে। এবং এই যে নৃশংসতম যে গণহত্যাটা, মানে বিশ্বের আর কোথাও কি এই কম সময়ে নিরস্ত্র ছাত্রদের উপরে, ছাত্র জনতার উপরে এই ধরনের আক্রমণ কি হয়েছিল? অ্যাটলিস্ট নামে হলেও তো এটা গণতান্ত্রিক সরকার ছিল, দেশে আইন ছিল, আদালত ছিল। এই সব কিছু পাশ কাটিয়ে কিভাবে 1000-এর অধিক প্রাণকে এইভাবে কেড়ে নেওয়া হলো? এই ব্যর্থ প্রশাসন দিয়ে তো আমি এখন অভিযান চালাতে পারবো না। যেই প্রতিষ্ঠানগুলো আমরা যদি আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই, আমার অবশ্যই আগে বিচারালয়কে পুনর্গঠন করতে হবে। আমি যদি দুর্নীতিমুক্ত করতে চাই, আমার প্রথমেই দুদককে পুনর্গঠন করতে হবে। রেজন আহমেদ রিফাত, আপনার কাছে যেতে চাই, কেমন বাংলাদেশ চাই আমরা? কেমন বাংলাদেশ চাই আমরা, এটাই মানে আমার মনে হয় লাইনের মধ্যে মানে উত্তর আছে যে আমরাই যেমন চাই। আগে আমাদের এই যে বলবো যে আমি এমন বাংলাদেশ চাই, আমার বলার যে একটা গুরুত্ব থাকবে, সেটা ভোটের মাধ্যমে হোক, আন্দোলনের মাধ্যমে হোক, প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে হোক, সেটার কোনো নিশ্চয়তা ছিল না। কিন্তু আমরা এমন বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশের নাগরিকরা তারা বলতে পারবে যে আমার বাংলাদেশ এইভাবে গঠিত হবে, আমার সরকার এইভাবে চলবে, আমার ইকোনমি এইভাবে চলবে এবং আমার পরিবেশ পরিস্থিতি এইভাবে চলবে। আমি একটু মানে মিলন ভাই একটা লেগাসির কথা বললেন, আমার মনে হয় যে আমাদের এখন লেগাসি তৈরির সময়। আমরা ঘোষণাই করে দিচ্ছি যে এটা দ্বিতীয় স্বাধীনতা। দ্বিতীয় স্বাধীনতার যেমন একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেমনি একটা ভবিষ্যৎও থাকবে। এবং এই যে নৃশংসতম যে গণহত্যাটা, মানে 10 থেকে 15 দিনের মধ্যে আমরা বিভিন্ন জায়গায় মোটামুটি সংখ্যাটা যে এটা 1000 ছাড়িয়ে গেছে। বিশ্বের আর কোথাও কি এই কম সময়ে নিরস্ত্র ছাত্রদের উপরে, ছাত্র জনতার উপরে এই ধরনের আক্রমণ কি হয়েছিল? একটা সভ্য দেশে এটা তো কোনো একটা মিলিটারি শাসন ছিল না, এটা তো কোনো একটা ডিক্টেটরশিপ ছিল না, এটা তো অ্যাটলিস্ট নামে হলেও তো এটা গণতান্ত্রিক সরকার ছিল, দেশে আইন ছিল, আদালত ছিল। সেই সব কিছু পাশ কাটিয়ে কীভাবে 1000-এর অধিক প্রাণকে এইভাবে কেড়ে নেওয়া হলো? ম্যাক্সিমাম কি আমরা যখন আন্দোলন করছি, আমাদের হাতে হাইস্ট একটা লাঠি থাকতো, আর হাইস্ট হচ্ছে মানে ইটের খোয়া থাকতো। এটা দিয়ে আমরা কয়জনকে মারতে পারলাম? আর পুলিশ আমাদেরকে যেই টাকা আমরা দিতেছি আমাদেরকে সেভ করার জন্য, বাইরের দেশে 3 মিনিটে পুলিশ না আসলে তাদের বিরুদ্ধে মামলা করতে পারি, কিন্তু আমি যে পুলিশকে আসতে বলবো, 15 বছর ধরে পুলিশকে আসতে বলবো, আমি থানায় যাব, থানায় তো মানুষ মানে ধরেন যতটা না যাওয়া যায়, মানে একেবারে নিরুপায় হলে হয়তো মানুষ থানায় যায়। এটা কারণ কি? কারণ মানুষ থানায় যেতে, আমাদের এটা সিস্টেমই হয়ে গেছে যে থানা মানে সমস্যা, থানা মানে ঝঞ্ঝাট, থানা মানে আতঙ্ক। তো আমরা এই ধরনের আতঙ্ক বাঁচতে চাই না, আমরা কেউই কোনো প্রকার আতঙ্কে বাঁচতে চাই না যে আমি আমার একটা কথার কারণে আতঙ্কগ্রস্ত থাকবো, আমি আমার ভোটের কারণে আতঙ্কগ্রস্ত থাকবো, আমি আমার একটা ফেসবুক স্ট্যাটাসের কারণে আতঙ্কগ্রস্ত থাকবো। আমি একটা নাগরিক হিসেবে, বাংলাদেশ রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাকে এই রাষ্ট্রে যে সুযোগ সুবিধা দেওয়ার কথা, যে সেফটি দেওয়ার কথা, আমাদের সংবিধান যে সেফটি এবং রাইটসের নিশ্চয়তা আমাদেরকে দিয়েছে, সেগুলো সহকারে আমি বাঁচবো এবং সেই গ্যারান্টি রাষ্ট্রকে দিতে হবে। রিফাত, আরেকটি বিষয়, সেটি আপনি দেখেছেন যে গত কয়েকদিনে আমরা দেখছি যে দুর্নীতি বিরোধী নানা অভিযান চলছে, সেখানে অনেকের বাসা থেকে, সরকারি কর্মকর্তা হোক, রাজনীতিবিদ হোক, বাসা কার্যালয় থেকে টাকা যেমন উদ্ধার করা হচ্ছে, তেমনি অনেকের সম্পদের পাহাড়ের তথ্য আমরা পাচ্ছি, গণমাধ্যমে নানা খবর আসছে। দুর্নীতির যে বিষয়টি, সেটিও ছাত্রদের মনকে বেশি নাড়া দিয়েছিল কিনা যে এই বৈষম্য বিরোধী আন্দোলনের ক্ষেত্রে? আপনারা হয়তো জানেন, আমাদের আন্দোলন যখন চলমান ছিল তখন কিন্তু আমরা প্রথম খবর পাই যে বিসিএস এবং পিএসসি কর্তৃক যেই পরীক্ষাগুলো সংগঠন করে, ম্যাক্সিমাম পরীক্ষারই প্রশ্নপত্র ফাঁস হয়েছিল। এবং আমরা এমনও দেখছি যে 1 লাখ টাকায় বলে বিসিএস এর প্রশ্ন কিনে বা রেলের প্রশ্ন কিনে তারা সেখানে জয়েন করেছিল। তো সেই প্রেক্ষিতে আমাদের কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথমে যে 4 দফা ছিল, সেখানে অন্যতম একটা দফা ছিল যে বাংলাদেশের আমলাতন্ত্রকে দুর্নীতি মুক্ত করতে হবে এবং নিরপেক্ষ করতে হবে। সেই পরিপ্রেক্ষিতে আমরা যদি আসতে চাই, আমার মনে হয় দুর্নীতি মুক্ত করার আগে সবার আগে অভিযান চালানো উচিত দুদকে। দুদক নামক প্রতিষ্ঠানটা এত বছর ধরে বাংলাদেশে আছে, তাদের অ্যাচিভমেন্টটা কি? আমরা এস আলম, আমরা হচ্ছে বসুন্ধরা গ্রুপ নিয়ে বহু রিপোর্ট পাবলিশ হয়েছে দেশে বিদেশে, কিন্তু দুদক তাদের বিরুদ্ধে কি অ্যাকশনটা নিতে পারলো? তারা যে নিতে পারেনি, এটা তো তাদের ব্যর্থতা। এবং এই ব্যর্থতা দায় নিয়ে তো এই প্রতিষ্ঠানটাকে সবার আগে আমার পুনর্গঠন করা দরকার। কারণ যেই প্রতিষ্ঠানের কাজ, যে ওয়াচডগ হিসেবে আমি দুর্নীতি যাতে দেশে না হয় সেই বিষয়টা আমি নিশ্চয়তা করব, সেই যখন ব্যর্থ, এই ব্যর্থ প্রশাসন দিয়ে তো আমি এখন অভিযান চালাতে পারবো না। চালানো গেলেও সেটা কতটুকু ফলপ্রসূ হবে সেটাও প্রশ্নের কথা। তো
তো আমার মতে যেই প্রতিষ্ঠানগুলো আমরা যদি আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই, আমার অবশ্যই আগে বিচারালয়কে পুনর্গঠন করতে হবে। আমি যদি দুর্নীতিমুক্ত করতে চাই, আমার প্রথমেই দুদককে পুনর্গঠন করতে হবে, এবং এই আমার মানে সিস্টেমগুলোকে পুনর্গঠন করার পরেই বাকি ব্রডার প্রসপেক্টে আমরা দুদক নিয়ে মানুষের যে আস্থা বা জায়গাটা যে তৈরি হওয়ার কথা ছিল সেটি কিন্তু গড়ে ওঠেনি। আপনি জানেন যে দুদকে অনেকেই যাচ্ছেন হয়তো লোক দেখানো, বা অনেককে আবার ভালো সার্টিফিকেট দিয়ে দেওয়া হচ্ছে, দায় মুক্তি দিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন সময়। দায় মুক্তি পাওয়া এরকম অনেকেই, একজন আপনি শুনেছেন যে সরকারি কর্মকর্তা মতিউর রহমান, তিনি এনবিআর এর কর্মকর্তা, তাকে 3বার দায় মুক্তি দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও তাকে তার যে দুর্নীতির যে তথ্য আমরা পাচ্ছি, যে পুরো সিস্টেমটাতেই কাউকে দায় মুক্তি, এর মধ্যে রাজনৈতিক সরাসরি হস্তক্ষেপ ছিল বলে কি আপনার মনে হয়? অবশ্যই রাজনৈতিক হস্তক্ষেপ ছিল। বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোতে রাজনৈতিক হস্তক্ষেপ ছিল না, এটা হয়তো একটা গবেষণার বিষয় হতে পারে যে কোথায় হস্তক্ষেপ ছিল না। এখন এনবিআর যে প্রশ্নটা করলেন, যে প্রতিষ্ঠান এবং যে কর্মকর্তাগুলো তাদেরকে 3বার দায় মুক্তির সার্টিফিকেট দিয়েছে, তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে? আমরা দেখছি যে পদোন্নতি, আমরা দেখছি যে মানে তাকে কোনো জায়গায় ট্রান্সফার করে দেওয়া হচ্ছে, বা তাদেরকে বের করে দেওয়া হচ্ছে, বা পদত্যাগকে বাধ্য করা হচ্ছে। কিন্তু এটাই কি সমাধান? আমার কষ্টের টাকা, ট্যাক্সের টাকা দিয়ে তাদের ফ্যামিলি চলতেছে, তারা বিলাসবহুল জীবনযাপন করে গেছে 10 বছর, 15 বছর, আরও বেশি সময় ধরে। তাদেরকে বিরুদ্ধে কয়টা দুর্নীতির মামলা এখন পর্যন্ত হচ্ছে? পদত্যাগ করানো, ট্রান্সফার করানো তো কোনো শাস্তি না। বাংলাদেশের ফৌজদারি আইন অনুযায়ী দুর্নীতি করলে যে শাস্তি পাওয়ার কথা, তাদেরকে তো অবশ্যই সেই শাস্তির আওতায় আনতে হবে। তাদের ক্ষমতার অপব্যবহার করার কারণে যে শাস্তি পাওয়ার কথা, অবশ্যই তাদেরকে সেই শাস্তির আওতায় আনতে হবে। এবং এই সংস্কৃতিটা তৈরি করতে হবে যে বান্দরবনে ট্রান্সফার কখনো শাস্তি হতে পারে না। ওএসডি করে রেখে তাকে বেতনভুক্ত বা এইভাবে সুযোগ সুবিধা রেখে কখনো শাস্তি হতে পারে না। এই বিষয়গুলোকে শাস্তি হিসেবে যে মিডিয়া প্রেজেন্ট করে, আশা করি যে আমরা এটাও আহ্বান জানাবো যে এই জিনিসগুলো যে শাস্তি না, এটাকে আমাদের তুলে ধরতে হবে। শাস্তি আইন অনুযায়ী শাস্তি হতে হবে, সেটা তার জেল হোক, তার জরিমানা হোক, তার ফাঁসি হোক। আলোচনা শেষ করব, শেষ দিকে চলে এসেছি। যেটি আন্দোলনের মূল স্লোগান ছিল, মেধা না কোটা, মেধা মেধা। সেই একটা মেধাবী প্রজন্ম, মেধাকে মূল্যায়ন করতে হলে যে কাজগুলো দরকার বা যে অবস্থা দরকার, আমরা দেখছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের পদত্যাগ দেখছি আমরা, তারা সরে যাচ্ছে, কর্তা ব্যক্তিরা নাই, নিরুদ্দেশ, ব্যবস্থাপনা কমিটি ভেঙে দেওয়া হচ্ছে। আসলে ব্যক্তির বদল করে এই যে মেধার যে চর্চার যে ক্ষেত্র, সেটি তৈরি করা সম্ভব কিনা? আর এইচএসসি পরীক্ষা যেটি সরকার বাতিল করছেন, আপনার কি মনে হয় যে এটি সিদ্ধান্তটি সঠিক হয়েছে? প্রথমে আসলে মেধার যে বিকাশ বা মেধার বাংলাদেশের যে অবস্থাটা, মেধাকে যদি আমরা একটা মানে বাজার হিসেবে দেখি, আমার অবশ্যই দেশে ডিমান্ড থাকতে হবে মেধাবীদের, এবং আমার একটা সিস্টেম থাকতে হবে যেটার মধ্য দিয়ে মেধাবীরা মানে বের হয়ে আসছে। এখন বাংলাদেশে যে সিস্টেমটা মানে আছে, সেটা হচ্ছে প্রথমে কারিকুলাম। আমার বেসিকটা কিন্তু হয়ে যাচ্ছে ক্লাস 9, 10 মানে 11, 12-এর মধ্যেই। আমি কিন্তু ইউনিভার্সিটিতে গিয়ে আমার ফাউন্ডেশন তৈরি করছি না। আমার ফাউন্ডেশনটা শুরু হচ্ছে প্রাইমারি থেকে, আমার ফাউন্ডেশন তৈরি হচ্ছে হাই স্কুল থেকে। কিন্তু বাংলাদেশে প্রাইমারি স্কুলগুলো বলতে আমরা মূলত সরকারি প্রাইমারি স্কুলগুলোই বুঝি। আর সরকারি প্রাইমারি স্কুলগুলো কিভাবে পরিচালনা হয়, সেটা আমার থেকে হয়তো মিলন ভাই বেশি ভালো জানবেন, এবং বাংলাদেশের মানুষও বেশি ভালো জানবেন। যে আমরা দেখি যে এমন খবর আসে যে ভাত হয়তো সে চুলায় বসাই দিয়ে গেছে, ক্লাস নিতে গেছে বা সাইন করতে গেছে, সাইন এসে সে ভাত প্রাইমারি স্কুল ফ্যান নাড়বে আর কি। তো এই বাস্তবতাতে আমাদের এই বাস্তবতাটার সাথে আমাদের যে বর্তমানে যে কারিকুলামটা, আপনি যদি প্রশ্ন করি বা আমরা যদি নিজেরাও একটু আলোচনা করতে চাই যে বাংলাদেশে যে 2বার বা 3বার কারিকুলাম পরিবর্তন করা হলো, এটা কিসের ভিত্তিতে করা হলো? এটা কি আমি কি বাংলাদেশের যে বিশ্বে দেখলাম যে আচ্ছা বিশ্বের যে টপ মানে এডুকেশনালি অ্যাডভান্সড আমার হাই স্কুল বা স্কুল পর্যায়ে যেসব কান্ট্রিগুলো আছে তাদেরটা কি ফলো করেছি, নাকি আমি আমাদের কোনো একটা ইন্ডিজিনাস মেথড ফলো করলাম, নাকি অন্য কিছু? আমি কিন্তু বলতে পারবো না যে আচ্ছা আমার এই কারিকুলামের বেসিস হচ্ছে এটা, আমার কারিকুলামের বেসিস ক্যামব্রিজ সিস্টেম বা আমার কারিকুলামের বেসিস ফিনল্যান্ড সিস্টেম। এই যে একটা জগা খিচুড়ি যেটা কোনো বেসিস নাই, সেটা আমাদের উপর এত বছর ধরে চালানো হলো, 2 দফা চালানো হলো, বহু পরিবর্তন আসলো। তো এখন আমাদের শিক্ষার্থী হিসেবে যেটা একটা অবশ্যই সরকারের কাছে আবেদন থাকবে যে এইটার আমরা একটা পূর্ণাঙ্গ সমাধান চাই। আমরা একটা লং টার্ম প্ল্যান চাই, আমরা 5 বছর 10 বছরের প্ল্যান চাই না। আমরা চাই বাংলাদেশ 20 বছর 50 বছরের প্ল্যান নিয়ে আগাবে। যে আমার একেবারে শুরু থেকে, কারণ আমি 6, 7, 9, 10, 11, 12 সব কিছু ঠিক করলাম, কিন্তু আমার বেসিকটা যেখানে 5 প্রাইমারি স্কুলে তৈরি হচ্ছে, সেটা যদি আমার ঠিক না থাকে, আমার উপরে জিনিসটা কাজ করবে না। তো আমার মনে হয় যে এই ধরনের আমাদের একটা লং টার্ম প্রোগ্রাম নিতে হবে।
আর এইচএসসিটা নিয়ে আমি এইচএসসি 20 ব্যাচের, আমরাই প্রথমে হয়তো রিসেন্টলি অটোপাস, এর আগে হয়তো আরও অনেক আগে অটোপাসে একটি ছিল। তো এটা আমাদের অনেক সময় বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়, বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে গেলে আমাদের মার্কশিট চাইলে তখন আমার মার্কশিটটা দিতে পারি না। ঠিক আরও যেটা হয় যে আমার এসএসসি যে কোনো কারণে খারাপ হইতেই পারে, বা আমার টেস্ট পরীক্ষার যদি মার্কস দেখুন না, টেস্ট পরীক্ষাগুলো অনেক কঠিন করা হয়। আমরা কলেজে দেখে আসছি যে মানে এইচএসসি থেকে টেস্ট পরীক্ষার প্রশ্ন অনেক ডাবল বা ট্রিপল টাইপের কঠিন করা হয়। এখন ওইটার উপর বেস করে যদি আমার মার্কিং দিতে যায়, আমি কিন্তু সঠিক এক মূল্যায়ন পাবো না। তো সেই হিসেবে আমার মনে হয় যে অ্যাটলিস্ট পরীক্ষা হচ্ছে একটা চান্স, আমি চান্স পাবো মানে বেটার করার, যদি আমার আগে খারাপ হয়ে থাকে সেটা বেটার করার। তো আমার মনে হতো যে এখানে যদি পরীক্ষার সময়টা আর একটু দেখা যাচ্ছে, আর একটু সময় দিলাম প্রিপারেশনের জন্য, সময় দিয়ে আমি পরে পরীক্ষাগুলো নিলাম, বা অ্যাটলিস্ট একটা হাফ মার্কের পরীক্ষা হলো, যেটাই হলো, কিন্তু পরীক্ষা হলে আমার একটা সুযোগ থাকে ভালো করার, পরীক্ষা না হলে সেই সুযোগটা থাকে। রেজওয়ান আহমেদ রিফাত, আপনাকে অসংখ্য ধন্যবাদ।